আপনার পরিবারে যদি থেকে 14 বছর বয়সী কোনো কন্যা সন্তান থেকে থাকে, তাহলে তাকে অবশ্যই এইচপিভি ভ্যাকসিন দেবেন। কারণ এই ভ্যাকসিন নেওয়া প্রচণ্ড গুরুত্বপূর্ণ এবং শুধু এই এইচপিভি ভ্যাকসিন উম মেয়েদের ক্ষেত্রেই নয়, ছেলেদের ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ। আমাদের পশ্চিমবঙ্গ সরকার সাম্প্রতিক এই ভ্যাকসিনেশন প্রোগ্রাম শুরু করেছে। যদিও এই প্রোগ্রাম অরিজিনালি শুরু হয়েছে আমাদের ভারত সরকারের পক্ষ থেকে এবং এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে গত 28শে ফেব্রুয়ারি 2026। কিন্তু এখানে কতগুলো প্রশ্ন। এই ভ্যাকসিন কেন নেওয়া উচিত? এই ভ্যাকসিন কি সমস্যার সৃষ্টি করতে পারে? আমি যদি এই ভ্যাকসিন না নিই, তাহলে আমার কি ধরনের ক্ষতি হতে পারে? কিংবা যদি এই যে ভ্যাকসিনটা নেওয়া হচ্ছে, এই ভ্যাকসিনটা কতটা সুরক্ষিত? এবং এই ভ্যাকসিনটা কতগুলো ডোজ নিতে হয় এবং প্রত্যেকটা ডোজের কার্যকারিতা কী? এই সমস্ত বিষয়গুলো আলোচনা করব আজকের ভিডিওয়ে। এবং সবশেষে আমার ব্যক্তিগত কয়েকটা পরামর্শ দেবো। এইচপিভি অর্থাৎ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস খুবই সাধারণ একটি ভাইরাস, যেটা আমাদের প্রায় সব মানুষকেই এই ভাইরাস সংক্রমণ আমাদের শরীরে ঘটে, অর্থাৎ আমাদেরকে আক্রমণ করে এবং আমাদের জীবনে প্রত্যেকেই, বিশেষ করে যারা যৌন সক্রিয় মানুষ, তাদের ক্ষেত্রে এই এইচপিভি সংক্রমণ দেখা যায় সারা বিশ্ব জুড়ে, শুধু আমাদের ভারতবর্ষ নয়, প্রতিটি দেশে। কিন্তু মজার ব্যাপার হলো, বেশিরভাগ ক্ষেত্রে প্রায় 90% ক্ষেত্রে এই যে ভাইরাস সংক্রমণ এমনি কিন্তু আমাদের শরীর সেটাকে সারিয়ে ফেলতে পারে, অর্থাৎ আমাদের শরীরের রোগ প্রতিরোধ যে পদ্ধতি সেটাকে সেই ব্যক্তি সেই ভাইরাসকে প্রতিহত করতে পারে। কিন্তু যে 10% থেকে যায়, যেগুলো আমাদের শরীর সেটাকে কিওর করতে পারে না, সেটাকে আমাদের শরীর থেকে বার করতে পারে না, সেগুলো কিন্তু একটা মারাত্মক সমস্যা তৈরি করে এবং যেটা ক্যান্সারের রূপ নেয়। এবারে হয়তো কেউ বলতে পারে যে মাত্র 10% মানুষের ক্ষেত্রে এটা হয়, সেটা তো খুব একটা বড় সংখ্যা নয়। আসলে ব্যাপারটা সেরকম নয়। যদি আমরা সারা পৃথিবীর যে পপুলেশন দেখি, তার 10% থেকে সেটা কিন্তু কয়েক শ কোটির সেই সংখ্যাটা গিয়ে কিন্তু দাঁড়াবে। সেক্ষেত্রে এই ভ্যাকসিন নেওয়াটা খুব জরুরি এবং এই ভ্যাকসিন গঠিত যে সমস্ত ক্যান্সার হয়, সেগুলো কিন্তু প্রতিরোধযোগ্য। সেটাকে বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত এবং এই যে ভ্যাকসিনস আমাদের ভারতবর্ষে দেওয়া শুরু হচ্ছে, এই ভ্যাকসিন অনেক পুরনো ভ্যাকসিন। এবারে ফিরে আসি, এই ভ্যাকসিনের গুরুত্ব কতটা। আমরা যদি ভারতবর্ষের কথা দেখি, আমাদের ভারতবর্ষে প্রতি বছর প্রায় 1,20,000 মহিলার সার্ভাইকাল ক্যান্সার ধরা পড়ে এবং তাদের মধ্যে প্রায় 80,000 মহিলার মৃত্যু ঘটে এই সার্ভাইকাল ক্যান্সারের জন্য। এই সার্ভাইকাল ক্যান্সার কি? আমাদের যে মহিলাদের যে যৌনাঙ্গের ভেতরের একটা অংশ, অর্থাৎ যে জরায়ুর মুখের অংশ, যেটাকে বলা হয় সার্ভিক্স, সেখানে এই ভাইরাস সংক্রমণ করে সেখানের কোষের মধ্যে মিউটেশন ঘটিয়ে সেখানে যে ক্যান্সারটা ঘটায়, সেটাকে বলা হয় সার্ভাইকাল ক্যান্সার। এবং এই সার্ভাইকাল ক্যান্সার একটি খুবই অ্যাগ্রেসিভ ক্যান্সার। যদিও সার্ভাইকাল ক্যান্সারকে চিকিৎসা করে সারানো যায়, কিন্তু সেটা যদি প্রথম পর্যায়ের দিকে ধরা পড়ে, শেষের পর্যায়ের দিকে ধরা পড়লে কিন্তু এখনও সুনির্দিষ্ট খুব ভালো চিকিৎসা ব্যবস্থা কিন্তু নেই। সেক্ষেত্রে সবথেকে ভালো উপায়, যদি আমরা এই সংক্রমণটাকে আগেভাগে প্রতিরোধ করতে পারি, এবং সেই প্রতিরোধ করা যায় অনেকভাবে, এবং তার মধ্যে সবথেকে একটা গুরুত্বপূর্ণ হলো এই এইচপিভি ভ্যাকসিন। মূলত ছড়ায় সেক্সুয়াল ট্রান্সমিশনের ফলে। সেটা যে কোনো ধরনের, সেটা ইন্টিমেট সেক্সুয়াল যে ট্রান্সমিশন বা কোনো স্কিন কন্ট্যাক্ট, সেখানে ক্ষেত্রে হতে পারে। এখানে একটা অনেকের মধ্যে একটা ধারণা আছে বা কিছু একটা কনস্পিরেসি থিওরি চলে এসেছে, যে হচ্ছে যেহেতু এটা যৌন সংক্রমণ বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, সেক্ষেত্রে অনেককে ধরে নেওয়া হয় যে এই রোগ হওয়া মানে খুব একটা খারাপ, মানে চরিত্রগতভাবে অনেককে একটা খারাপ করে দেখানো হয়। কিন্তু ব্যাপারটা এরকম গুরুত্ব নয়। এই সংক্রমণ কে কত ভালো চরিত্রের বা কার কত চরিত্র ভালো নয়, বা কে কতটা মানে মানে সংযমী, তার উপর কিন্তু নির্ভর করে না। এই ভাইরাস প্রায় সবাইকেই সংক্রমণ করতে পারে, তো সেক্ষেত্রে প্রতিরোধ কিন্তু সবার কাছেই সমানভাবে উপযুক্ত। এইচপিভি সংক্রমণের ফলে শুধু সার্ভাইকাল ক্যান্সারই কিন্তু হয় না, আরও অনেক রকম ক্যান্সার হয়। আমি যদি শুধু মেয়েদের ক্ষেত্রে দেখি, সার্ভাইকাল ক্যান্সার হচ্ছে প্রধান গুরুত্বপূর্ণ ক্যান্সার, এবং তার সাথে আছে ভ্যাজাইনাল ক্যান্সার এবং ভালভার ক্যান্সার, অর্থাৎ ভ্যাজাইনার যে উপরের অংশটা, অর্থাৎ যোনির যে উপরের অংশ, সেখানকার ক্যান্সার হতে পারে,
এবং অ্যানাল বা পায়ুর ক্যান্সার হতে পারে। এই এইচপিভি সংক্রমণ কিন্তু ছেলেদের ক্ষেত্রেও ক্যান্সার ঘটাতে পারে। তাদের মধ্যে উল্লেখযোগ্য কী কী? পেনিয়াল ক্যান্সার অর্থাৎ যৌনাঙ্গে ক্যান্সার, তারপর যে পায়ুতে ক্যান্সার এবং অরোফ্যারিঞ্জিয়ালস ক্যান্সার অর্থাৎ যেগুলো অনেক ক্ষেত্রে সহজ ভাষা বলা হয় হেড অ্যান্ড নেক ক্যান্সার। এবং এই ক্যান্সারগুলো কিন্তু ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই হতে পারে। তো সেক্ষেত্রে এই ভ্যাকসিনস কিন্তু ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই সমানভাবে গুরুত্বপূর্ণ। আমাদের ভারতবর্ষে যে ভ্যাকসিনটা দেওয়া হবে সেটা হচ্ছে গার্ডাসিল 4 অর্থাৎ যেটা ন্যাশনাল ভ্যাকসিনেশন প্রোগ্রামে যুক্ত করা হয়েছে। এখানে গার্ডাসিল 4 মানে হচ্ছে এই ভ্যাকসিন 4 ধরনের এই এইচপিভি প্রজাতির বিরুদ্ধে আমাদের শরীরে সুরক্ষা দেবে। এবং এই 4-এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হচ্ছে এইচপিভি 16 এবং 18, যেগুলো মূলত সার্ভাইকাল ক্যান্সারের জন্য দায়ী। এবং এছাড়া থাকে এইচপিভি 6 এবং 11, যেগুলো বিভিন্ন রকমের যেগুলো আঁচিল, যৌনাঙ্গে আঁচিল অর্থাৎ জেনিটাল ওয়ার্ডস, এবং সেগুলো কিন্তু ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই ঘটাতে পারে। এবং এই 4টে যে মূল যে স্ট্রেন তার এগেনস্টে এই ভ্যাকসিনটা কার্যকরী হবে। সেভাবে দেখতে গেলে এইচপিভি কিন্তু মোট 200 ধরনের স্ট্রেনস আছে, অর্থাৎ বিভিন্ন প্রতিরূপ আছে, কিন্তু সবগুলো মানুষকে ইনফেক্ট করতে পারে না। তার মধ্যে 12টি ধরন আছে যেগুলো আমাদের শরীরে ইনফেকশন করে আমাদের রোগ সৃষ্টি করতে পারে। এবং তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে ভয়ঙ্কর হলো এইচপিভি 16 এবং 18, যেটা সার্ভাইকাল ক্যান্সার সৃষ্টি করে, এবং 6 এবং 11 যেটা হচ্ছে যৌনাঙ্গে আঁচিল বা জেনেটিক ওয়ার্ডস করে। এবং এছাড়া এই যে এইচপিভি 16 অ্যান্ড 18, এটা শুধু কিন্তু সার্ভাইকাল ক্যান্সার মূলত, এবং বাকি যে অন্যান্য ক্যান্সারগুলো বললাম সেগুলোর জন্যই কিন্তু দায়ী এই এইচপিভি 16 এবং এইচপিভি 18 টাইপ। এই ভ্যাকসিন মূলত দেওয়া হবে 9 থেকে 14 বছর বয়সী মেয়েদের, এবং একটি করে ডোজ দেওয়া হবে। এবং এক্ষেত্রে যদি কেউ 15 বছর বা তার বেশি হয়ে যায় তাকে এই ভ্যাকসিনেশনের অন্তর্ভুক্ত করা হবে না। বা যদি কেউ আগে কোনো রকমের ভ্যাকসিনের উপর তার অ্যালার্জি আছে সেক্ষেত্রে এই ভ্যাকসিন দেওয়া যাবে না। এবং যদি কেউ ইতিমধ্যেই আগে এই ধরনের এইচপি ভ্যাকসিন নিয়েছে তাদেরকেও এই ভ্যাকসিনেশন প্রোগ্রামে মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত করা হবে না। এবার এই গার্ডাসিল 4 ভ্যাকসিনের যেটা রেকমেন্ডেড ডোজ 9 থেকে 14 বছর পর্যন্ত হচ্ছে 2টো ডোজ নিতে হয়। এবং যদি কেউ 15 বছরের উপরে হয়, 15 বছর থেকে 26 বা 45 বছর পর্যন্ত দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে দেওয়া হয় 3টি ডোজ। কিন্তু এই আমাদের ভারতের এই ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রামের ক্ষেত্রে একটি ডোজ দেওয়া হবে। এবং তার পেছনে বিজ্ঞানসম্মত কারণ আছে, কারণ একটি ডোজের ক্ষেত্রে পরীক্ষা করে দেখা গেছে একটি মাত্র ডোজ কিন্তু আমাদের দেহে প্রায় 80 থেকে 90% পর্যন্ত সুরক্ষা দিতে পারে। এবং একটি ভারতীয় স্টাডিতে দেখা গেছে যে অন্তত 10 বছর পর্যন্ত একটা ডোজেও আমাদের শরীরে এই ভ্যাকসিনের অ্যান্টিবডি পাওয়া যায়। তো সেক্ষেত্রে এই ভ্যাকসিন কিন্তু মানে খুবই কিন্তু কার্যকরী, এবং একটা ডোজ হলেও সেক্ষেত্রে অনেকটাই কার্যকরী। যে কোনো ভ্যাকসিনের কিন্তু একটা সাইড এফেক্ট থাকে, সেক্ষেত্রে এইচপিভি ভ্যাকসিনের কিন্তু কোনো ব্যতিক্রমী নয়। ভ্যাকসিনের যখন সাইড এফেক্ট রিপোর্ট করতে হয় তখন মাইল্ড, মডারেট এবং সিভিয়ার, মূলত এই 3টে ক্যাটাগরিতে ভাগ করতে হয়। অবশ্যই ভ্যাকসিন যখন দেওয়া হচ্ছে কিছু সাইড এফেক্ট আসে, যেমন ভ্যাকসিন দেওয়ার পর তার হাতে যেখানে সূচ ফোটানো হয় সেখানে ব্যথা হয়, রক্তপাত হতে পারে, সেটা সাইড এফেক্ট। অনেকের ক্ষেত্রে কি হয়, হেডেক হয়, গা বমি বমি ভাব হয়, হালকা জ্বর আসে, সেগুলো কিন্তু সাইড এফেক্ট। এবং এক্ষেত্রে ভ্যাকসিনের যে সিভিয়ার সাইড এফেক্ট বলতে ধরা হয় যখন হাতে দেওয়ার পর সেই বাহুতে যখন ব্যথা হয়, লাল ভাব তৈরি হয় বা একটু রক্তপাত হয়, সেগুলোকে সিভিয়ার সাইড এফেক্ট হিসেবে ধরা হয়। কারণ এর থেকে সিভিয়ার বলতে যেটা বোঝায় এই ভ্যাকসিনের ক্ষেত্রে এখনও সেরকম কোনো রিপোর্ট পাওয়া যায়নি। তো সেদিক থেকে দেখতে গেলে এই ভ্যাকসিন প্রচণ্ড সুরক্ষিত, এবং এই ভ্যাকসিনের ব্যবহার হয়ে আসছে 2006 সাল থেকে। প্রায় 160টি দেশে এই ভ্যাকসিন ব্যবহার করা হয়, এবং 70টির মতো দেশে এই ভ্যাকসিনের সিঙ্গেল ডোজ দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, আজ পর্যন্ত মানে সর্বোচ্চ যে একটা ভ্যাকসিন নিয়ে স্টাডি হয়েছে সারা পৃথিবী জুড়ে সেটা কিন্তু এই এইচপিভি ভ্যাকসিন। এবং আজ পর্যন্ত প্রায় 2006 সাল থেকে 50 কোটিরও বেশি ডোজ দেওয়া হয়েছে। এবং সেখানে আমরা যদি উন্নত দেশগুলোর ক্ষেত্রে দেখি, সেখানে এই ভ্যাকসিনেশন প্রোগ্রামের ফলে
সেখানে যে এই সার্ভাইকাল ক্যান্সার সংখ্যা অনেকটা কমে গেছে, বা ইয়াং জেনারেশনের যখন কোনো সিমটম দেখা যায় সেগুলো কিন্তু অনেকটা সেখান থেকে কমিয়ে আনা গেছে। তো সেই ক্ষেত্রে বলা যায় এই ভ্যাকসিন প্রচণ্ড সুরক্ষিত। তাই আপনার বাড়িতে যদি 9 থেকে 14 বছর বয়সী কোনো কন্যা সন্তান থাকে বা আপনার পরিচিত কাউকে জানেন, অবশ্যই এই ভ্যাকসিনেশন তাকে নেওয়াবেন। এবং এটা সরকারি উদ্যোগে করা হচ্ছে, তো পুরোটাই বিনামূল্যে। এবং যেটা শুরুতে বলেছিলাম যে শেষে আমি আমার দুটো পার্সোনাল রেকমেন্ডেশন দেবো, কারণ সেটা সেই পার্সোনাল রেকমেন্ডেশনে যাওয়ার আগে বলি, হয়তো কেউ ভাবতে পারেন যে আমি ভ্যাকসিনের পক্ষে বলছি, এবং অনেকে হয়তো জানে যে আমি একজন ভ্যাকসিন সায়েন্টিস্ট এবং আমি এইচপিভি ভ্যাকসিন নিয়েই আমি প্রায় 4 বছর কাজ করেছি। কিন্তু এখানে একটা পার্থক্য আছে। হ্যাঁ, আমি ভ্যাকসিন নিয়ে কাজ করেছি, ভ্যাকসিন নিয়ে কাজ করার আমার অভিজ্ঞতা আছে। আমি এইচপিভি ভ্যাকসিন নিয়ে কাজ করেছি, সেটাও সত্যি। কিন্তু আমি যে ভ্যাকসিনটা নিয়ে কাজ করেছি সেটা এখনও আন্ডার ডেভেলপমেন্ট, এবং সেটা কিন্তু এইচপিভি যে ভ্যাকসিন সেটাকে প্রতিরোধ করার ভ্যাকসিন নয়, সেটাকে প্রতিকার করা ভ্যাকসিন। অর্থাৎ যদি কোনো মহিলার সার্ভাইকাল ক্যান্সার হয়েছে যার অন্যান্য চিকিৎসায় সারেনি, সেক্ষেত্রে সেই ভ্যাকসিনটা দেওয়া হবে। সেক্ষেত্রে তার সেই ভ্যাকসিনটা দিয়ে তার সার্ভাইকাল ক্যান্সারকে ট্রিটমেন্ট হিসেবে ব্যবহার করা যাবে। কিন্তু আমি এতক্ষণ যে ভ্যাকসিনের কথা বললাম, গার্ডাসিল 4, এটা কিন্তু প্রিভেন্টিভ অর্থাৎ প্রতিরোধমূলক ভ্যাকসিন, এবং এই ভ্যাকসিনটা নিতে হবে সংক্রমণ হওয়ার আগে। এবং এখানে যদি আমার কোনো ব্যক্তিগত স্বার্থ থাকতো, তাহলে আমি তো অবশ্যই আমি উল্টে বরং যারা ভ্যাকসিন বিরোধী তাদের সাথে গলা মিলিয়ে বলবো যে না, এই ভ্যাকসিন নেবে না। কারণ সেক্ষেত্রে কি হবে, মানুষের বেশি সার্ভাইকাল ক্যান্সার হবে, এবং ভবিষ্যতে সেক্ষেত্রে আমি যে ভ্যাকসিনটা নিয়ে কাজ করি বা আমার সংস্থা যে ভ্যাকসিনটা নিয়ে কাজ করে সেটা যখন বাজারে আসবে, তাহলে সেখানে কিন্তু বেশি মুনাফা হবে আমাদের। মানুষের এই ধারণাটা ভুল। কারণ বিশ্বব্যাপী বিজ্ঞানীরা যখন কাজ করে তারা কিন্তু মানুষের জন্যে, মানুষের স্বার্থে কাজ করে। প্রতিটা সংস্থা যেভাবে কাজ করছে সেইভাবেই কিন্তু এগিয়ে আসছে। তো সেই অভিজ্ঞতার দিক থেকে যেটা আমি বলেছিলাম যে আমার দুটো ব্যক্তিগত পরামর্শ দেবো। যেহেতু এই ভ্যাকসিনটা সরকারি উদ্যোগ থেকে একটা ডোজ দেওয়া হচ্ছে, এবং একটা ডোজই যথেষ্ট মাত্রায় কিন্তু সুরক্ষা দেয়, যেটা আমি বললাম 85 থেকে 90% সুরক্ষা দেয়। কিন্তু এই ভ্যাকসিন যেহেতু রেকমেন্ডেড ডোজ হচ্ছে দুটো ডোজ, অর্থাৎ কি একটাকে যেটাকে বলা হয় বুস্টার ডোজ, সেই বুস্টার ডোজটা দিলে কি আমাদের সেই যে সুরক্ষার মানে সময়সীমাটা আরও অনেকটা দীর্ঘায়িত হয়। যেমন ধরা যাক, আমরা যখন পরীক্ষায় পড়াশুনো করি, আমরা সারা বছর ধরে একটা চ্যাপ্টার পড়াশুনো করছি, ঠিক পরীক্ষার আগে কি হয়, আবার আমরা রিভিশন দিই যাতে কি পড়েছিলাম সেটা একবার আবার ভালো করে মনে আসে এবং ভালো করে পরীক্ষার খাতায় লিখতে পারি। ভ্যাকসিনের বুস্টার ডোজটাও কিন্তু এই একই রকম একটা জিনিস। প্রথমে একটা নেওয়া হলো, তারপর একটা নির্দিষ্ট সময়সীমার পর সেটাকে একটা বুস্টার ডোজ হিসেবে যদি দেওয়া যায়, তার এফেক্টিভিটিটা, তার অ্যান্টিবডি যে হচ্ছে ক্যাপাসিটিটা বা লংজিভিটিটা অনেকটাই বাড়ে। তো সেক্ষেত্রে যাদের যাদের সামর্থ্য থাকবে তারা পরবর্তী পর্যায়ে প্রাইভেট সংস্থা থেকে এই গার্ডাসিল 4 আপনারা সেকেন্ড ডোজ আপনাদের কন্যা সন্তানকে দিতে পারেন। কিন্তু যদি না পারেন, না দিলেও সেটা কিন্তু কোনো অসুবিধার মধ্যে পড়ে না। এবং দ্বিতীয় যেটা পরামর্শ দেবো, এই ভ্যাকসিন যদিও বিশ্বব্যাপী এটা সার্ভাইকাল ক্যান্সার একটা যে তার অ্যাগ্রেসিভনেস, তো মেয়েদের ভ্যাকসিন হিসেবেই পরিচিত এবং বেশি পরিমাণে প্রচার চালানো হয়, কিন্তু ছেলেদের ক্ষেত্রেও এই ভ্যাকসিনটা কিন্তু নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। কারণ ছেলেদের ক্ষেত্রেও এইচপিভি নানা রকমের ক্যান্সার সৃষ্টি করতে পারে, যেমন যেগুলো বললাম, পিনিয়াল ক্যান্সার অর্থাৎ যৌনাঙ্গে ক্যান্সার, জেনিটাল ওয়ার্ডস তৈরি করতে পারে, তারপর তারপর পায়ুর ক্যান্সার তৈরি করতে পারে, এবং হেড অ্যান্ড নেক ক্যান্সার সৃষ্টি করতে পারে। সেক্ষেত্রে যদি সম্ভব হয় আপনার বাড়িতে, যে আপনার পরিবারে যদি 9 থেকে 14 বছর বয়সী কোনো পুত্র সন্তানও থাকেন, সম্ভব হলে তাকেও যে কোনো প্রাইভেট অর্গানাইজেশনে গিয়ে এই ভ্যাকসিনটা নিতে পারেন। কারণ এই ভ্যাকসিন প্রচণ্ড গুরুত্বপূর্ণ। এবং আমরা যদি ইউএস বা ইউরোপের ক্ষেত্রে দেখি, বিশেষ করে যদি অস্ট্রেলিয়ার ক্ষেত্রে দেখি, এখন কিন্তু এই রিলেটেড যে সিমটম, এইচপিভি রিলেটেড যে সিমটম, সেখানে মানে প্রায় তারা এইচপিভিকে জয় করতে চলেছে। কিভাবে করেছে? কারণ তারা এই ভ্যাকসিনেশন প্রোগ্রামের জন্যে তারা প্রায় সবাইকে নির্দিষ্ট সময়ে ভ্যাকসিনেশন করেছে, এবং রেগুলার বেসিসে যখনই এই বয়সসীমার কোনো ছেলে বা মেয়ে উভয়কে তারা ভ্যাকসিন দিয়ে আসছে। আমেরিকাতেও তাই হয়, ইউরোপেও কিন্তু ইউরোপেও কিন্তু সেই একই জিনিস করা হয়ে থাকে। এবং আমাদের ভারতবর্ষ এই বছর থেকে সেই
ন্যাশনাল ভ্যাকসিনেশন প্রোগ্রামে এইচপিভিকে অন্তর্ভুক্ত করেছে এবং আশা করব আগামী দিনেও আমাদের এই ভ্যাকসিন নেওয়ার ফলে আমরা এইচপিভিকে সহজভাবে মোকাবেলা করতে পারি এবং অনেকে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে অনেক কিন্তু ক্যান্সারের সংখ্যা আমরা কমিয়ে আনতে পারি। কারণ বেশিরভাগ ক্যান্সার কিন্তু প্রতিরোধযোগ্য এবং তার মধ্যে এইচপিভি রিলেটেড যে ক্যান্সার হয় সেগুলো কিন্তু অনেকটাই প্রায় ওই 95 থেকে 98% সেটা কিন্তু প্রতিরোধযোগ্য। শুধুমাত্র ভ্যাকসিনের একটা বা দুটো ডোজ নিলেই সেটা সম্ভব। তাই অবশ্যই এই ভ্যাকসিন নিন এবং এই ভ্যাকসিন সংক্রান্ত অন্য কোনো বিষয়ে কান দেবেন না। যে কনস্পিরেসি থিওরিগুলো, তবে একটা বলে রাখি, একটা জিনিস অনেকে আমার কাছে প্রশ্ন আসে যে ভারতবর্ষে একটা ঘটনা ঘটেছিল এই ভ্যাকসিন ট্রায়ালের সময়, অনেক বাচ্চা মারা গেছে। এই ঘটনাটা যেভাবে আপনারা জানেন মিডিয়াতে যেভাবে দেখানো হয় সেটা কিন্তু সত্যি ঘটনা নয়। এর পেছনে অনেক কিছু কারণ আছে এবং সেটাও ইনভেস্টিগেশন করে দেখা গেছে তার পেছনে কী কারণ আছে, যদিও সেটা আজকে আলোচ্য বিষয় নয়, পরে কোনো একদিন সময় করে বলা যাবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার কন্যা সন্তান বা পুত্র সন্তানের জন্য একটা জীবন সুরক্ষার ব্যবস্থা করুন এই এইচপিভি ভ্যাকসিনেশন দিয়ে।